সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমস প্ল্যাটফর্মের আয়োজন বিজয় দিবস ও বাংলাদেশের অতীত বর্তমান অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইশিকা আজিজ। আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, ইকবাল হোসেন চৌধুরী। তিনি একজন মুক্তিযোদ্ধা। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে, আপনাকে অবশ্যই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। Experience next-level illumination with Ray OmniTech's 40-watt tube light. Brighter, better, built to last. ইকবাল চৌধুরী, আপনি একজন মুক্তিযোদ্ধা এবং বিগত 16 বছরে আয়নাঘর সহ নানাভাবে আপনি নির্যাতনের শিকার হয়েছেন আমরা জেনেছি। তো ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভূখণ্ডে আসলেই কি আপনি বিজয়ের স্বাদ নিতে পেরেছেন? আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ নেমেছিলাম, যুদ্ধ করেছি, একটা উদ্দেশ্য নিয়েও যে আমার দেশটা এরকম হবে বা কীরকম হবে, ভবিষ্যৎ কীরকম হবে, এখানে আমরা যা চিন্তা করছি কোনোটাই হয় নাই। সেজন্য আমরা মনে করি এখন আমাদের বিজয় হয়নি, এখন আমাদের পরিপূর্ণ বিজয় হয় নাই। কয়েকটা ক্ষেত্রে হয়েছে ছোটোখাটো, কিন্তু ছোটোখাটো কয়েকটা হতে হচ্ছে ধর, আমি একটা আলাদা পতাকা একটা আছে, আমার রাষ্ট্রীয় নাম একটা আছে, আমার জাতিগত একটা নাম একটা আছে, যারা ছিল না। এই কয়েকটা, এছাড়া সাধারণ মানুষ সবার জন্যই যা প্রয়োজন ছিল, রাষ্ট্র থেকে যা পাইতে পারি বা রাষ্ট্র দিতে পারে, রাষ্ট্রের জন্য আমি কী করতে পারি, কিছুই হয়নি এদেশে। মানে বিজয় আমাদের হয় না। এই যে বিজয় হয়নি আপনি বলছেন, তো আসলে আমরা তো বলি যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, তাহলে এর তাৎপর্য বলতে কি বোঝায় আপনি বলছেন? তাৎপর্য বলতে আমি ওই যে জাস্ট প্রতীক হিসাবে আমি মনে করি এগুলো প্রতীকই পালন করে, যেহেতু 16 ডিসেম্বর দেশ স্বাধীন হিসেবে ওদিন স্বাধীনতা ঘোষণা করছে, ঘোষণা স্বাধীনতা প্রাপ্তি হয়েছে আমরা। দ্যাট ইজ পাকিস্তান আর্মি টু সারেন্ডার টু দ্য ফ্রিডম ফাইটার্স গভর্নমেন্ট আর ফ্রিডম ফাইটার্স ফোর্সেস উইথ ইন্ডিয়ান ফোর্সেস আর কি। ওই হিসেবে আমরা আলাদা একটা পতাকা পাইছি, এইটার জন্য হয়তো এটা পালন করা হয় আর কি, আমরা মনে করি এতটুকুই। 71 ডিসেম্বরের কিংবা বিজয়ের সময়ের কিছু স্মৃতিচারণ যদি আপনাকে আমি বলি করতে, আপনি কতটুকু বলবেন? ডিসেম্বর মাসে আমরা তো ছিলাম ইন্ডিয়াতে, আমি ছিলাম তখন সোনামুড়াতে আর কি, কুমিল্লার পূর্ব দিকেই। তো ডিসেম্বরের 6 তারিখে আমরা কিন্তু অলরেডি কুমিল্লা ঢুকে গেছি অলরেডি। অর্থাৎ তখন ছিলাম গুমতি, তো ওই পারে থাকুন শহরের ভিতরে কিন্তু আর্মি আছে, ওদিকে ইন্ডিয়ানরা কিন্তু অলরেডি আগে আসছে ফ্রম। যখন আমরা 6 তারিখে, তখন আমরা জানি ইন্ডিয়ান আর্মি দাউদকান্দি ক্রস করছে আর দক্ষিণ দিক থেকে প্রচুর হচ্ছে আর কি, মানে কুমিল্লা ক্যান্টনমেন্ট বড় ক্যান্টনমেন্ট তো এটাকে ঘেরা করছে, আবার উত্তর দিক থেকেও আসতেছে। আর দিকে পাকিস্তান আর্মি তো আছেই, প্লাস এয়ারফোর্সও ফায়ারিং করতেছে, বিভিন্ন জায়গা যুদ্ধ চলছে দুই দেশে। আমরা গুমতির অপর পারে, ওই পারে, এটা শহর থেকে বেশি দূর না, 4-5 কিলোমিটার হবে, কিন্তু ওইখানে ছিলাম। ওখান থেকে আমরা ভিতর ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু স্থানীয় গ্রামবাসী ওরা আসা যাওয়া করতেছে, তো সাধারণ মানুষ আমার আসতে পারে না। ওরা বলে আপনি যাইয়েন না, এখানে আর্মি আসা জমতেছে এখানে, এবং এখানে যে যায় তাকে এরা গুলি করবে, আপনার তো অস্ত্র আছে, ওরা গুলি করে মারে, এবং কয়েকজন মারছেও, 3জনকে মারছেও, রাজাকাররা মারছে, নট পাকিস্তানি মারে দরকারি, এদেরকে মারছে ওরা রাজাকাররা। আমি রাজাকাররা মারে কেন, রাজাকার মারে ওরা জানতেছে যে দেশ স্বাধীন যাইতেছে, তো এখন আর পাকিস্তান কি বা আজ গাছে কাল নেই, ওরা চলে যাবে ওরা, কিন্তু রাজাকাররা তো ওদের বাঁচার রাস্তা নাই, সেই জন্য ওরা ওদেরকে মারতেছে। তো এইটা 6, 7, 8 তারিখে যখন অলরেডি কুমিল্লা ফল করলো, পাকিস্তান আর্মি অলরেডি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছে, অলরেডি ইন্ডিয়া ঢুকে গেছে অলরেডি। ক্যান্টনমেন্টের প্রায় 3-4 কিলোমিটার পূব দিকে ছিল ইন্ডিয়ান আর্মি, পশ্চিম দিক থেকে কিছু আগে আসছে, দক্ষিণ দিয়ে আসছে, উত্তর দিয়ে আসছে, ঘেরাও করা ক্যান্টনমেন্ট আর কি। ঢুকতেছেন ক্যান্টনমেন্টটা বড় ক্যান্টনমেন্ট, তো সোলজার আছে, অনেক কিছু আছে এর ভিতরে। তখন আমরা শহর ঢুকলাম, আসার পরে তো দেখলাম কী বসে মানুষকে উৎফুল্ল মেজাজ। আমরা তো যারা গুলি করতেছে, ফায়ার ফুটতে, ফায়ার ব্ল্যাঙ্ক ফায়ার করতেছে, ঘুরতে আসে, কী সব দেখতেছে মানে ফুর্তি। আমি যখন বাসায় ঢুকলাম, আমার চেহারা অন্যরকম, লম্বা লম্বা চুল হয়ে গেছে, দাঁড়িয়ে উঠে গেছে গুলি। আমার সাথে যোগাযোগ ছিল পরিবারের, অন্যভাবে যোগাযোগ ছিল, খোঁজখবর নিত, টাকা পয়সা নিতাম এখান থেকে। এরপরে তো আসাম সামনাসামনি আমার দেখলো, দেখার পরে তো মানে আমার এই চেহারা দেখে তো অবাক, কী চেহারা ছিল আমার আর কী হয়ে গেছে পরিস্থিতি লাগে। সারাদিন ঘুরলাম শহরটার মধ্যে, এলাকা সবাই যারা পরিচয় করছে, কে আছে না আছে, খোঁজখবর, এইতেই মানে এটা আমাদের ফুর্তি যে আমরা এখন সম্পূর্ণ একটা মানে ফ্রি নেশন আর কি।
মানে সেটা সেটা একটা অন্যরকম অনুভূতি, এটা প্রকাশ করা যায় না, কেমন লাগছে প্রকাশ করতে পারতেন। সেটাই মানে এটা প্রকাশ করার মতো না, এই ধরনের আকুতি, এই ধরনের ভালোবাসাটা মানে দেশের জন্য। হ্যাঁ, আর আমরা তো ঘুরতেছি, তো রিক্সা দিয়ে ঘুরতেছি, রিক্সার ড্রাইভাররা পর্যন্ত ভাড়া নেন না, ভাড়া অফার করি আমরা, না ভাড়া লাগবে না, আমরা ঘুরামো। এক রিক্সা ড্রাইভার নিয়ে তখন 8ই ডিসেম্বর সন্ধ্যা রাত হয়ে গেছে। আমার তো ভয় কিছু নাই, আমার আরামস থেকে কেউ আমাদের সাথে, আমরা আছি তাই বলছেন। এক বয়স্ক এক রিক্সা ড্রাইভার ঘুরতে করতে গেছে ক্যান্টনমেন্টের কাছাকাছি, একটা গ্রামে গেছে আর কি। গেছি পরে রাত 8টা সাড়ে 8টা বাজে আমরা ফিরে আসবো, কোন আপনাদের ভাত বয়সী, সে ভাত বয়সে আপনাদের জন্য দেশি মুরগ বানা, তখন তো সবাই দেশি মুরগ জব করছে, কী সুন্দর। গেলাম আমরা ভিতর দিকে গিয়া দিয়ে লাখ কিছু রান্না করতাম, আমরা তো শহরে কেরোসিন স্টোভ, লাখ কিছু রান্না করতেছে, তার ওই লোকের মেয়ে আছে, ছেলের বউ আছে, সবই রান্না করতেছে। মানে এইটার যে মানে আনন্দটা কী বা কেমন ব্যবহার মানে আমাদের প্রতি, অবাক। এটা মানে এটা বলা যায় না ভাষায় আর কি। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে বিজয়ের মাসে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি আসি, যে বিজয়ের মাসে একজন সাহসী মুখ, জুলাইয়ের যে সম্মুখ যোদ্ধা হাদির কথা বর্তমানে চারপাশে উচ্চারিত হচ্ছে, এবং হঠাৎ করে তাকে যে মানে আহত করা হলো, এবং সাধারণ মানুষের ভেতরে এক ধরনের ভয় কাজ করছে। তো এই আতঙ্ক যে বিরাজ করছে, তো রাজনৈতিক যে অস্থিরতা আপনি দেখছেন, এই এতগুলো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? এটা রাজনৈতিক অস্থিরতা হবে, কারণ এখান থেকে যে হাসিনা গভর্নমেন্ট, শেখ হাসিনা চলে যাওয়ার পরে আওয়ামী লীগ তো একটা, যে যাই বলুক, আওয়ামী লীগ তো মোটামুটি ভালো এস্টাবলিশ করে রাখছে দেশটার মধ্যে সব ক্ষেত্রেই। আর্মি বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, জেনারেল পাবলিক সব নিয়ে আসে ওরা, সেটা এস্টাবলিশ ভেঙে গেছে, ভেঙে গেছে, ওরা চলে গেছে। ওদের নেতা নেত্রীরা কিন্তু বাইরে আছে, বিদেশ আছে। কিন্তু ইদানিং এমন কোনো স্থানীয় যারা আছে আওয়ামী লীগ, এরাও বলে না, আমি আদার দেখা আছে পরিচিত যারা আছে আমার সাথে দেখা সাথে, তাই বলি তোমাকে নেত্রী চলে গেছে গা, সুতার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় নিয়ে আগে চলে গেছে গা, 3 তারিখে শুরু যাওয়া, 5 তারিখে চলে যাইতেছে ওরা, আর 5 তারিখ পরেও গেছে। এরপরে তোমাদের অন্য নেতারা যারা আছে, তোমার এলাকার নেতা সে আগেই গেছে গা, 3 তারিখ 2 তারিখ আগে চলে গেছে গা। আমি বলছি মানে জাস্ট জাঙ্গি নানের কথা বলছি আর কি, চলে গেছে, আগে চলে গেছে। তোমার তো বইলেও যায় নাই, সে তার মেয়ে নিয়ে ছেলে নিয়ে আত্মীয় সব আগে চলে গেছে। তা তোমরা অনর্থক জাতি পিছনে আসতেছ, অনর্থক। কারণ এই যে অর্গানাইজেশনটা আওয়ামী লীগে, আমি পার্সোনালি মনে করি আওয়ামী লীগ নট এন পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল অর্গানাইজেশন না, ইটস এ গ্রুপ অফ মাফিয়াস অ্যান্ড গ্রুপ অফ কী বলে এটাকে, এই টেররিস্ট। কারণ আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে না, আওয়ামী লীগের সাথে আপনি যে কথা বললেন, ওর যে কথা বলার ভঙ্গিটা, ভাবটা, উদ্যত মনোভাব যেটা, এটা কিন্তু ওর মানুষ পাবেন না। আমি যদি আপনার বাসা যাই, আপনি সমাজে করবেন না, আমার বাসাগুলো আপনি করবেন না, ওদের ওখানে গেলেও ওরা করে। আমাকে 1.5 বছর আগে এক লোক নিয়ে গেছিলো আওয়ামী লীগের নেতা কিন্তু আমার থেকে। এই প্রসঙ্গেই আসছিলাম যে আসলে মানে হাদির এই কথাটা থেকেই কিন্তু আপনার এই কথাগুলোর অবতারণা হলো। তো আমরা যদি এই প্রশ্নতে আসি, যে আপনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু আপনি গুমের শিকার হয়েছেন, তো এটা কি আপনার এই খোলাসা করে কথা বলার জন্যই কি এরকম হয়েছে? খোলাসা করে কথা বলার জন্য আচ্ছা, আমাকে গুম করতে সাধারণত কয়েকটা পয়েন্টে। 1 নম্বর হচ্ছে আমি ভারতের যে আমাদের কাজ করতেছি এখানে, ওদের সিস্টেম বা আমার দেশের প্রশাসনিক অবস্থাটা, আমি তখন বলতাম, ওইখানে বলছি আমি, যে এইখানে যে শেখ হাসিনা ইজ নাইক এ লাইক ডল, উনি হচ্ছে নট ইলেক্টেড, এবং হি ইজ মানে ওনাকে নিয়োজিত করা হচ্ছে, উনি নিযুক্ত নামে প্রধানমন্ত্রী, কাজ করছে ইন্ডিয়ানরা, ওদের সব কিছুই। এবং ইন্ডিয়া তার স্বার্থ উদ্ধার করার জন্য শেখ হাসিনা কইতেছে, স্বার্থ উদ্ধার করতে গিয়ে টাকা পয়সা, আমার স্ট্রাকচার, এভরিথিং এদের করার জন্য আমি বললাম যে পদ্মা সেতু যখন হয়, আমি বললাম যে পদ্মা সেতুটা, ওখানে বলছি ডিজে বসে বলছিলাম যে পদ্মা সেতুটা আজকে বাংলাদেশের আওয়ামী লীগ গভর্নমেন্ট আমরা করছি, কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করছে এখন মানলাম, কিন্তু পদ্মা সেতু প্লেন এখন না। আমি তো বলছি যে 1971 সনে 17ই জানুয়ারি দৈনিক দৈনিক ইনকলাব না, তখন ছিল পূর্বদেশ, দৈনিক পূর্বদেশ, পাকিস্তানে করাচি প্রকাশ এই উপমহাদেশের সর্বপ্রথম পত্রিকা ডন পত্রিকা আছে, দৈনিক পূর্বদেশ, এবং দৈনিক লেখায় আছে যে প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ খান হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড 1200 crore টাকা ফর দিস ব্রিজ। পত্রিকা বা কপি দেখে পাবেন, আপনি যদি খুঁজেন কি আগে পাবেন এটা। তো এই কথা বলে আপনি জানেন কীভাবে, আমি একবার শুনলেন না, আপনি তো আমার সাথে কথা বলতে, আমার তো চোখ বাঁধা, তো আমার কথা বলতেছেন, তো গলা কণ্ঠ মনে হয় আপনি আমাদের 20-25 ছোটো হবে। আই এম এ ফ্রিডম ফাইটার, 71 লোক আমি। আপনারা শেখ সাহেবের বিরুদ্ধে সমালোচনা করলে আপনারা বললেন যে না রে রাজাকার পাকিস্তানি, শেখ হাসিনার সমালোচনা রাজা পাকিস্তানি, কিন্তু আসলে আমি পাকিস্তানিও না,
আর এখনও বাংলাদেশ আমি আরেক বলছি আমি কিন্তু এখন চোখ বাঁধা অবস্থাতেই বলতেছি আমি আপনার আমি বলছি আমি যে ডকুমেন্টগুলো দিলাম আপনি পড়েন এগুলি আপনি তো শেখ সাহেব ভাত খাইছি আমি খাইছি বিফোর 7-1 খাইছি 7-2-1 পরেও খাইছি শুধু শেখ সাহেব না আমি জিয়া রহমানের বাসায় 71 খাইছি আগরতলা খাইছি খাল মোশারফের সাথে খাওয়া দাওয়া করছি কর্নওয়ালির সাথে খাওয়া দাওয়া করছি জিয়া রহমান খাওয়া দাওয়া করছি উনি দেশ স্বাধীন হওয়ার পরে যখন কুমিল্লা ব্রিগেড কমান্ডার ওনার বাসাতে আমরা খাইছি ঢাকাতে আসার পর আমার খাওয়া নাই কিন্তু এবার শেখ সাহেব খাইছি তখন আপনি শেখ সাহেব কী কথা আমি কোন শেখ সাহেব একটা কথা বলছিল আমি সন্ধ্যার সময় আমি গেছিলাম বাসায় এটা মেবি ইন 1973 বললাম আর কি সরি গেছিলাম আমার বাসায় ধানমন্ডিতে সবাই বসে রয়েছি না তখন উনি বলতেছে কথা যে তোরা আমি একটা বিপদে পড়ছি আমি জাতিপিতা হয়ে আমি ঠেকে গেছি গিয়া তোরা আমার জাতিপিতা বানাইছ আর নইলে আজকে লাল ঘোড়াদাবা দিতাম আমি ওটাও তখন তো উনি জাসদ লোক মারতেছে হঠাৎ কিলিং লাল ঘোড়া আমি জাতির পেয়ে তোরা আমার জাতিপিতা বানাইছ একটা কথা আর একটা কথা আমি এখন আমার কানে বাজে ছিলাম ওনার বাসাতে উনি ওই যে পাকিস্তানের নেতা ওয়ালি খান মোহাম্মদ ওয়ালি খান পেশোয়ারের পাকিস্তান ন্যাপের প্রেসিডেন্ট উনি আসছিল কথাবার্তা বলতেছে আরেকজন ছিল পশ্চিম পাকিস্তানের বুদ্ধ একজন বেলুচ রিডার বুদ্ধ উনি মধ্যে কামরান বুক্তি নাকি সামথিং আর ছিল আর কি এক সাহেব বলতেছে কেয়া বলে ঘাসা উনি বলতেছে মানে কথা বাংলা হলো আরে আমরা পাকিস্তান বানাইছি আমি তো মুসলিম লীগার পাকিস্তান বানাইছি আমরা আপনারা ভাবেন কে ভাই পাকিস্তান বিচ্ছিন্ন করতো আমি কারণ আমি মেজরিটি আই উইল বি দ্য প্রাইম মিনিস্টার পাকিস্তান এই কথাগুলো আমার কানে বাজে এখন উনি নিজে বলছি না আমরা তো পাকিস্তান আসলে কথা মিথ্যা হতো আমরা তো পাকিস্তান বানাইছি আমরা এটা আমি পাকিস্তানের বিরুদ্ধে সহ মানে করি কেমনি আর সে পাশে তাইব কী হবে আমি একদম এটা কিন্তু অনেক বই আগে জানেন অনেক লেখছে অনেক লেখা আছে আচ্ছা আরেকটা কথা আমি বলি যে তাজউদ্দিন আহমদ যেদিন গেল ওনার কাছে ট্যাপ রেকর্ডার নিয়ে তো ওই পরে আমরা তখন ছিলাম কুমিল্লাতে খবর হলো যে উনি বলছে যে 27 মার্চ হরতাল আমরা নিজেরা রাত্রেবেলা রেডক্সাইড রেডক্সাইড ভৈরা ওয়াল করছি এটা করছি 24 থেকে সারাত্ম করছি আমরা পয়সা আর্মি ইনভাইট করলো এটা আমি ওই সময় কুমিল্লা 7 মার্চের ভাষণে শেখ সাহেব আই ওয়াজ ইন দিস গ্রাউন্ড আমি ছিলাম ওদেরকে মাঠে এখন তো অনেক অস্বীকার করে আমার বড় বোনজামাই ছিল তখন পিআইয়ের গ্রাউন্ড অফিসার ছিল তেজগাঁ এয়ারপোর্টে আর কি বা ছিল কলবাগান আমরা কয়েকজন আসছিলাম কুমিল্লাতে 10 জন আসছিলাম ট্রেনে করে ট্রেন তো আমাদের ভাড়া লাগে না আসে পড়ছি আইসা তখন আমি সব বোনের বাসা বিভিন্ন জায়গা আমরা তখন 11টা 11:30টার দিকে যার পথে আমরা এক জায়গায় আমরা মাঠে গেলাম তখন 2টা-8টা বাজে মাঠের মাঝখানে যাওয়ার সময় আমার বোন বলে কাজ কর পানি ফাইতি না টিবল আছে 2-3টা কিন্তু পানি পাইতে না তো একটা কাজ ফ্লাক্সে ফানি লুয়ে যা এখন তো পানি কিনতে পাওয়া যায় তখন ছিল না এগুলি হ্যাঁ ফ্লাক্সে বড় ফ্লাক্সে ফানি লুয়ে যা বাসার থেকে পানি ভরে নিয়ে গেছি আমার সাথে 2-3জন ছিল মাঠের মাঝখানে হয়েছে চড়া রোদ মানুষ আসতেছে কেউ বড় বড় বলল কেউ লাঠি বেশিরভাগ লাঠি আর ফ্ল্যাগ শেখ সাহেব আসলো ভাষণ দিল ভাষণ শুনলাম লাস্ট ওয়ার্ড বলছে যে জয় বাংলা জয় পাকিস্তান এই জয় পাকিস্তানে কিন্তু পরের দিন সকালে পর্যন্ত রেডি পাকিস্তান ঢাকাতে পৌঁছাচ্ছি এটা পরে ইদানি এখন দেখতে আমি এটা নাই আমি ওই দিন জেফুস আমি বলছি যে জয় ও আপনারা তো বলছেন যে শেখ সাহেব বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলছিলেন আমি বলছিলাম উনি কারণ উনি বলতে পারে হি ওয়াজ দ্য লিডার অফ পাকিস্তান এট দ্যাট টাইম এবং হ্যাঁ বলতে হবে এবং ওই সময় হেলিকপ্টার হ্যাঁ ওই সময় উপর হেলিকপ্টার অ্যাড করছে এগুলি এই যে আপনি বলছেন ভাইয়া যে এগুলো তো আমার চাক্ষুষ সাক্ষী হ্যাঁ বঙ্গবন্ধুর কথা বলছেন একই সাথে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছেন যে আপনার একটা দুর্বলতা আছে কিন্তু সেই ক্ষেত্রে শেখ হাসিনার প্রতি কেন আপনি শেখ হাসিনার প্রতি কারণ শেখ সাহেব যতই আমরা সমালোচনা করি একটাই বলতে হয় যে উনি দেশে আসার পরে প্রথম তো ভালো ছিল উনি কতগুলি কাজ করছে প্রথম আসলে হি ওয়াজ নট এ অ্যাডমিনিস্ট্রেটর নাম্বার 1 উনি জানতো না রাষ্ট্র পরিচালনা করতো না আইডিয়া ছিল না আমি বলছি ওখানে যে উনি রাষ্ট্র পরিচালক হিসেবে ভালো না উনি হচ্ছে গিয়ে ভালো বক্তা আমি নিজে বসে আপনারা আজকে বাইরের শেখ মুজিব জীবে থাকতো আইনা লাগাইতে মিটিং দেবেন ঢাকার থেকে কেন ও নোয়াখালীতে লোক আসতো উনি মিটিং শুনে আসতো ভালো বক্তা উনি কিন্তু উনি পলিটিক্সে উনি অনেক ভুল করছেন দেশে আসার পরে উনি হলো প্রেসিডেন্ট উইদাউট এনি ওথ উনি এভরিথিং পরে হইলো 2 দিন পরে উনি প্রধানমন্ত্রী উইদাউট এনি ওথ মানে একটা সিস্টেম নাই নো মানে সিস্টেম কি তো এই জন্যই
শেখ সাহেবের আমি এই ব্যাপারে আমি বলছি যে আমি সমালোচনা করি, কিন্তু আসলে উনি রাজনীতিতে মানে স্টেট পলিটিক্স যেটা, স্টেট রুলস যেটা, উনি অজ্ঞ ছিল। এই অজ্ঞতার কারণেই উনি পরবর্তী পর্যায়ে উনি যখন ব্যবসা হারিয়ে যায়, তো মানুষ আমার সাপোর্ট করে, আমি তখন নাম তো তখন তো বলা শুরু যে বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধু মালিক না, বাংলাদেশ পিপুলস, সেদিন দেশের নাম পিপুলস হলো বাংলাদেশ জনগণের, সেই জনগণ আমি হতে পারি রাস্তার একটা ওই যে মুটে মজুর যে ভিক্ষা করে ভাঙ্গা বাসন লিয়ে, তারও সেও বাংলাদেশের সিটিজেন, যেই পর্যায়ের হোক। তো এইসব কথা আপনি তো এইসব বলছেন, তো এগুলি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, তখন ওরাও তো দেন ওরা। আর দিয়ে তো একটা প্রশ্ন করছে আমাকে রেডক্লিফ ওয়েদার দিয়া, আপনি এটা লেখালেখি করছেন, লিঙ্কটিং এভাবে লেখছেন, ইংলিশ ট্রান্স করে দেয়, ইংলিশও দিচ্ছেন, বাংলা দিচ্ছেন, কয়েকটা ভাষা লাগে দিচ্ছেন। আমি তো করি না, সিস্টেম করে দিচ্ছি এরকম, কিন্তু লেখাটা তো আমার না, এটা আমি ডাউনলোড সব নিয়ে আসছি। আমি ইন্ডিয়ান আর্কাইভ, পাকিস্তান আর্কাইভ, ব্রিটিশ আর্কাইভ, অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড আর্কাইভ, বিভিন্ন পাকিস্তান আছে আমি আগে না, জাস্ট ছবিটা সব ওইখান থেকে আনার পর জাস্ট আমি ও ইংলিশ বক্তব্যগুলি, ইংলিশ পয়েন্টগুলি লিঙ্কও দিয়ে দিছি আর বাংলা লিখে দিয়ে দিচ্ছি, আমার লেখা না। এখানে সই দেখেন, জিনা সাহেবের সই, এটা তো আমি সই দিছি না। এখানে মহাত্মা গান্ধীর সই আছে, এটা আমার সই না। এটা রেডক্লিফের সই আছে না, এটা আমার সই না, ওদের সই এগুলিটা। জানেন এটা হওয়ার পরে যত আমি লাইক করবেন যাই পান না কেন, কত শেয়ার হয়েছে, আমি দিচ্ছি তো সাড়ে শেয়ার লিখে মানুষ জানুক। আর আপনি যে ইন্ডিয়া বিরুদ্ধে করেন, ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার সাথে পারবো? আমি ইন্ডিয়া কবে কার সাথে পারছি আমাকে বুঝান। 49 ইন্ডিয়া কাশ্মীর অর্ধেক কাশ্মীর পাকিস্তানের ঠোক্কর দলে গেছে গিয়া। 62 ইন্ডিয়া টেস্ট করছে, সে বিশ্ব শক্তি প্রচার করে চায়নার সাথে, চায়না থেকে বেদম মায়ের খাইয়া আর ওদিকে মুখ ফিরে চায় না। এরপরে দেন 67 ওয়ারের সময় যে এখানে লাল বাহাদুর শাস্ত্রী ঘোষণা করছিল আগামীকাল সকালকে নাস্তা খাম লাহোরে, নাস্তা খান তো তারা সীমানার বা অকর্তার অস্থিরেরা 100 ট্যাঙ্ক ঢুকছে পাকিস্তানে, ইন্ডিয়ার কয়েকশো ট্যাঙ্ক, ইন্ডিয়া 70-80 ট্যাঙ্ক এক রাইতে নাই। এবং এর জন্য মরছে বিশেষ করে বেলুচ, পাঞ্জাবি এবং বাঙালিরা, মানে আত্মহত্যা দিচ্ছে ট্যাঙ্কের নিচে। কথা সত্যি এগুলি, আমারও দুঃসময় আত্মীয় মারা গেছে ট্যাঙ্কে, ওনারা বলছে আমি মরুম দেশের জন্য। আমি এইখানে হচ্ছে কি, আমরা যারা মুসলমান সম্প্রদায়, আমরা মনে করি ইয়া আলী কইয়া আমরা লামি যুদ্ধক্ষেত্রে। আর আমি যদি যুদ্ধকে মারাও যাই, আমি জানি আমার দেশে মানুষ আছে, আত্মীয় তো আছে, দেশে মানুষের দেশ সরকার আমার জন্য করবে, আমার মহল্লা মানুষ আমার জন্য করবে, সারা জীবন আমার ছেলে মানুষ করবো। ওরা তদ্ভিত্তে সে ফিলিংস নাই। আপনি কী বলি ইন্ডিয়ান আর্মি সুইচ না, আমি কীভাবে বলেন ইন্ডিয়ান যুদ্ধ রিসেন্টলি ইন্ডিয়ান যুদ্ধ লাগে, এরা করে কি ওই সুরি দরখাস্ত করে। আর ইন্ডিয়ান সোলজাররা চিন্তা করে আমি তো মইরা যাই, আমার তো একটা মেয়ে একটা ফোলা আছে, আমি মনে করতাম বোধ যাবো আরেকবার বিয়ে বুঝিয়া, আমার এটি কী হইব। এই মরল এইসব কারণে মরলটি ডাউন, কারণ ওই চিন্তা সেটা আমার চিন্তা, আমি মরি দেশের জন্য সামনে গেছে, মানুষ তো আছে আমার জন্য, আমার পরিবার দেখবে ওরা, এই ফিলিংসটা আছে আমাদের। অনুষ্ঠানের শুরুতেই আমরা বলছিলাম আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার সেই আকুতিটা বা এই যে মুক্তিযুদ্ধের প্রতি আপনার যে ভালোবাসাটা, কিন্তু এত কিছুর পরও আপনি বলছেন যে বিজয়ের মুখ আপনি দেখেননি, এত কিছুর পরও হাদির প্রশ্নটা আসছে। তাহলে এই মুহূর্তে কি মনে হচ্ছে আপনার কাছে সমাজ ব্যবস্থাটা? না, এই মুহূর্তে সমাজ মিশ্র সমাজ, ভাঙ্গা মানে মানুষ, এটা হচ্ছে কি সমাজ ডিপেন্ডস অন পলিটিক্স। পলিটিক্সটা কিন্তু আগে আপনি 5 আগস্টের পরে তখন কোনো ডিফারেন্স ছিল না, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, চলে সব দল হয়নি বা অন্য ছিল না, সব এক। আওয়ামী লীগ কিন্তু এই চাণক্যবাদে পলিটিক্স এক্সপার্ট, এরা এখন দেন বিএনপি জামাত লাগাই দিছে, ছাত্ররা দল করছে, বিভিন্ন গ্রুপ করছে, তাদের মধ্যে ফিকশন করে দিছে। আজকে হাদিরে মারছে, গুলি করছে আওয়ামী লীগাররা, এখন আওয়ামী লীগের থ্রুতে পচা হচ্ছে, জামাত বলে বিএনপিকে, বিএনপি বলে জামাতকে, অমুক বলে ও তমুক মারছে, তমুক বলে সবাই সমাজে। কিন্তু রিয়েল ঘটনাটা ওয়াজ ডান বাই আওয়ামী লীগ, এবং এটা অলরেডি উগান দেবা পায়ে গেছে, কে করছে না করছে, কোথায় তারা বুঝবে সেটা। এই যে পুলিশটা আওয়ামী লীগ তো চাণক্যবাদী পুলিশ, এই পুলিশটা কিন্তু আওয়ামী লীগ করে, নট আওয়ামী লীগ, ইট ইজ ডান বাই ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটিক্স। এটা যেই পলিটিক্স দিয়ে, যেই পলিটিক্সের কারণে ইন্ডিয়া এই দেশে 15 বছর শাসন করে গেছে। এটা শেখ হাসিনা শাসন করে নাই, করছে ইন্ডিয়া শাসন করছে কিনা। এইটার জন্য আমাদের প্রতিবাদ ছিল, আমাদের ফাইট ছিল, যার জন্য আমাদের আটকে রাখছেন গুমরে বা আর্মি অফিসার, বড় সেনা অফিসার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি, অ্যাম্বাসেডার ছিল না। তা আপনি তো এখন বলি, তখন তো জানতাম কে থাকতো। কর্নেল হাসিনুর রহমানকে আমি দেখছিলাম একবার ওইখানে আনা করে, বা দুবেলা গোসল করতাম গেছি, তো তখন পুরান হয়ে গেছে, তো আগে কত বানতো। এরপরে এরা যারা এমওডিসি ডিউটি করে, এটা চোখটা ঢিল করে ধর উনি, আমি হয়তো ডাক নাম ডিউক, আমি ডিউক করতে
আসিনি। বাই চান্স যদি আমি চিনে ফেলেছি তাহলে আমিও শেষ, ও উনিও শেষ, আচ্ছা আচ্ছা, উনিও শেষ। একটা বিশাল একটা মানে না না অবস্থার ভিতর। ওই ওই ঘরটা যে ছিল, ঘরটা মানে আমি মনে হয় যে এত এত মাসের পর মাস বছর বছর ছিলাম, আকাশ দেখি নাই, গাছ দেখি নাই, বৃষ্টি পড়ে যায়, বৃষ্টি তো চোখে দেয়, তো দূরে একটা ছাদে পানি পড়ছে, বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়া যে একটা শব্দ আছে, শব্দ শুনি, বৃষ্টি পানি থাকতেছে মানে ফুল তো আমার ঘরে আইয়া ছিটতে পড়তেছে না, আমি দেখো বৃষ্টি দেখি না, আকাশ দেখি না, চাঁদ দেখি না, রাত কোনটা দিন কোনটা। সকালবেলা প্রথম গেছি যখন সকালবেলা শুনলাম আজান দিচ্ছে, প্রধান দিচ্ছে আর সালা তো খায়রু মিনান নাউম, তখন বললাম রাত একটা রাত গেল, দিন আসলো, দিনটা কিছু বোঝাচ্ছিল না, কোনো কিছু না, মানে বাথরুমে একেবারে নেই তো চোখ বন্ধ করে একদম আগের দিনে চলে গেছে, পড়ে যাবে। ঘড়ি ছাড়া কোনো কিছু ছাড়া। কিছু না, একদম গৃহবন্দী, মানে জীবন্ত কবরস্থ একটা একদম। গৃহবন্দী। আপনাদের কি খাবার দেওয়া হতো? না খাবার দিত না, সকালে নাস্তা দিতে হবে 2টা পরোটা, তারপরে ডিম ভাজি দিত কেউ খাইলে, বা ডিম দিত, বা ভাজি দিত, মিষ্টি কুমড়া দিয়ে কি যেন কটা একটা খিচুড়ি মতো কি ঘাড় খেয়ে ওটা দিত, লাভের মতো এটা সেটা আবার কালি দিয়ে রাজে দিত, হ্যাঁ এই লিপ কোন দিন আলু ভাজা দিত, কোন দিন আলু ভাজা ডাইলও দিত, এরকম ওদের খাবার রুটিন একটা আছে। আমরা এইটা দিয়ে আমরা দিনটা আসছে কি সোমবার দিন না রোববার দিন মগতাম, কারণ যেদিন দেখছি যে ভুনা খিচুড়ি দিছে তো ওদের মগতাম সোমবার দিন। আচ্ছা যেদিন দেখছি যে পরাটা রুটি দিছে তার সাথে লাচ্চা সেমাই, বুঝতাম আজকে শুক্রবার দিন, এইবার বুঝতাম গিয়ে। আর ওইখানে তো লেখা কিছু নাই, আমি একদিন ঘাটতে গিয়ে বড় একটা মাছ কাটা পাইলাম, কেউ তো খাইছে বুঝতে পড়ছে, এই কাটা দিয়ে ওয়ালে কোন লিখে যেতাম 13/5 বা 13/5 TUI, মানে আজকে মঙ্গলবার লেখাতাম এগুলি, তাও সব ভুলে যেত। শুধু একটা বলতাম ওই শুক্রবার ওই যে আর সকালে আসর আর ফজর আজানটা, আজান মানে তো কাছাকাছি 3টা বসছিল তো, একটা আজান দিচ্ছে, গাড়িগুলো আওয়াজ শুনতাম না। আরটা শুনতাম আপনার রাত্রেবেলা একটা ট্রেন সাউন্ড শুনতাম, আর প্রতিদিন খুব ভোরে একটা বিমান মনে হয় আমার রুমের উপর দিয়ে নামতেছে হবে। আমি চিন্তা করি কি ঢাকা আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে কি মানে কোন জায়গার কথা মনে হচ্ছে যে এটা ডিজিএফ অফিস, ডিজিএফ অফিস, কারণ যেহেতু ট্রেন শোনা যায়, যে জায়গাতে ট্রেন শোনা যায়, ট্রেন সাউন্ড হুইসেলে শোনা যায়, এটা হলো যে বনানী রেল ক্রসিংটা, এর পাশে তো ডিজিএফ অফিসটা 14তে। আর প্লেন যেহেতু নামে ল্যান্ড উপর দিয়ে করে, ঠিক আমার ব্রেন উপর দিয়ে, তাহলে বুঝি তেজগাঁও। আমি মনে করতাম ওই বিমানবন্দর, আবার চিন্তা করতো ওই বিমানবন্দর হলে আমি যদি এখানে র্যাব ওয়ানে থাকি তো বিমান তো আরও দূর দিয়ে নামে, এই যে মতো আমার বিল্ডিং হয়ে নামছে, বড় ভারী প্লেন নাম না C-130 বড় বড় হেড এরকম বুঝলাম। পর এটা বোঝা একটা জানা একটা আছে, আমি ওখানে পড়ে গেছিলাম বাথরুমে হঠাৎ রাত্রেবেলা, পিছ থেকে পড়ে গেছি তো ভীষণ ব্যথা পাইছি। তারপরে আমরা আনছে রুমে বসাইছি, বসে এসে ওখানে যারা আছে সুপারভাইজার আসলো, দেখে চেক টেক করলো, প্রেশার মাপলো যে না প্রেশার ঠিকই আছে, আমি রেস্টে আচ্ছা ঠিক আছে, ডাক্তার খবর দেবেন আসবে, ও বসে খাচ্ছি, তারপরে ওষুধ দিচ্ছে খাচ্ছি। একদিন হঠাৎ ভুল বসে আমার রুমে একটা ওষুধ আছে, এটা পাইলসের রোগের ওষুধ, আমি চিনি কারণ আজ একটা হাইমে সার ডক্টর বোঝেন না, পাইলস ওষুধ। পরে আমি ঘুরে যাবো, ওটা কে দিয়ে গেছে তা জিজ্ঞাসা করে, আমি দিচ্ছি না চুয়ে গেছি, আমি আমার ওষুধ নাই, না ভুলে একটা এক পাতা কোনো ওষুধ দেয় না তো, ওষুধ প্যাকেটটা খুলে দেয়, আমি খুঁজে আমি চিন্তা পারি ওটা কোন কোম্পানি, প্যারাসিটামল যেটা খুঁজি এটা দেয় ওরা, তো এটা আবার না কয়টি কেউ করেছে কই না, এটা ভুলে দিয়েছে, কইলে আপনার তো আবার ডাক্কে নিব অফিসেটা নাকি আপনার নাম আরও গালাগালি করতে পারে কথা আর কি, আমরা বিপদ ফিরে কইয়েন না, ওইটা আমার না এটা বুঝেন কেমনি, ওই 8 নম্বর রুম, তখন বুঝি আমি রুম নাম্বার 8। ওই রাত্রেই ওই ছেলেটাই আসলো আবার খাবার নিয়ে আসলো কি রাত্রেবেলা, খাবার ভীষণ ব্যথা আসছে, আমি পড়ে গেছে তো অবশ্য, আরে তারা রহমান এমনি ফিরে গেছে, তখন বুঝছি তারা রহমান কোথায় ছিল, তখন বুঝি যে ভাই তারা রহমান এমন বাথরুমে ফিরে গেছিল গিয়ে বিছলা খাইয়া পড়েছিল। মানে এত কিছু আপনি ভিতরে ধারণ করে রেখে দিয়েছেন এতগুলো বছর, আপনার ভিতরটা কেমন কাজ করছিল আমরা বুঝতে পারছি। তো এই যে বর্তমান যে পরিস্থিতি ভাই, আপনি যেরকম দেখছেন বিজয়ের মাসে যে এতগুলো ঘটনা ঘটছে, এখন দেশের সার্বিক এই পরিস্থিতিতে আমরা আবার শুনছি যে তরুণদের একটা আগমন ঘটবে, তরুণ ভোটার যারা তাদের আগমন ঘটবে, তো দেশবাসীকে আপনি কোনো বার্তা দিবেন কিনা? বার্তা পেতে মানে আমরা চাই, আমি সবসময় বলি যত ইয়ং অর্গানাইজেশন আছে পার্ট হবে 3টা, একটা হবে গভর্নমেন্ট, ইলেকশন হতেই হবে, যেই ক্ষমতা আমার এটা আমার তো কোনো ইয়ে নেই, আওয়ামী লীগ যাক আর বিএনপি যাক জামাত যাক যে মন্ত্রী ক্ষমতা নেই, একটা থাকবে গভর্নমেন্ট, একটা বিরোধী দল, আর একটা থাকবে লাইক এজ এ ইন দ্য রোড ডিপ স্টেট, অর্থাৎ ইয়ং জেনারেশন যাদের দ্বারাই এই 5ই আগস্টের ঘটনাটা ঘটছে, ছাত্ররা, এই সব মিলে একসাথে তাদের সাথে
যেমন 5ই আগস্ট আগে যখন ঘরের বৃদ্ধা গৃহিণীরা পর্যন্ত লাইন গেছে রাস্তায়, পরিবারকে দেখছি আমরা, লামছে না বলি, সবাই দেখছি, ধানমন্ডিতে দেখছি, লালমাটি অঞ্চল দেখছি, সব বাড়ি গেছে রাস্তায়। ওই টাইপ যেটা সবাই একতাবদ্ধ থাকে, তাহলে ওই কেনা চানুকে বুদ্ধি কব কেউ কিছু করতে পারবে না, কারণ পাবলিক আছে। তা এটা হবে কি, রাষ্ট্রকে তার ঠিক মতো পরিচালনা করার জন্য গভর্নমেন্ট হেল্পে এবং গভর্নমেন্ট সজাগ থাকবে। আমি যদি করি তা আমার আবার টান জেলামা দিব, বিরোধী তো সমাধান করবেই, সাথে তাদের যৌক্তিক সমালোচনাকে সমর্থন করাটাই মানে রাষ্ট্র ঠিক থাকাটা, দ্যাট ইজ ডেমোক্রেসি, এটা আমি মনে করি। এবং এইভাবে যদি হয় তাহলে সেটি হয়তো আমাদের জন্য ভবিষ্যৎ ভালো হবে। আর আমরা তো করবোই, আমরা তো আসি বুদ্ধিমানদের মধ্যে, আমরা আসি, আমার তো গ্রুপ কম না, আমি আসি প্লাস ধরেন আমার তো অনেক আছে, আর্মি অফিসার আছে, যা পাশের বসে আর্মি কর্নেল ফর্নেল বসে, দুজন আছে, একদম মেজর আছেন, ওনারাও কিন্তু সব যোদ্ধা। অনেক ধন্যবাদ আপনাকে ইকবাল হোসেন চৌধুরী আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই অনুষ্ঠান দেখতে ভিজিট করুন BRS টাইমস এর ওয়েবসাইট www.brstimes.com।